বিসমিল্লাহির রহমানির রহিম। বিবর্তন বাংলাদেশের ইউটিউব চ্যানেল বিবর্তন মিশনের পক্ষ থেকে মধ্যরাতে খ্রিস্টমাস উপলক্ষে সমগ্র বিশ্বের সকল খ্রিস্টান ধর্মাবলম্বী ভাই বোনদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং যীশু খ্রিস্ট, মা মরিয়াম শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সভ্যতা নির্মাণে ওনাদের যথেষ্ট ভূমিকা ছিল সমগ্র পৃথিবীর জন্য, এবং মানব সভ্যতার ক্রমবিকাশের ইতিহাস মূলত হাজার হাজার বছর ধরে ধর্মীয় সভ্যতার মধ্য দিয়েই বিকশিত হয়েছে। এবং আমরা আজকে যে আধুনিক সভ্যতা দাবিদার, সেই সভ্যতা মূলত আপনি যেভাবেই বলেন না কেন ঘুরে ফিরে ধর্মীয় শিক্ষা থেকেই এসেছে। এবং আমরা মুসলমান হিসেবে যে কজন নবীকে, রাসূলকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং আমরা সম্মান করি, তাদের মধ্যে আমরা মুসলমান হিসেবে যীশু খ্রিস্টকে ঈসা আলাইহিস সালাম হিসেবে সম্বোধন করি। আমরা ওনাকে আমাদের সম্মান জানাচ্ছি। তিনি ফিরে আসবেন, তিনি পৃথিবীর যাবতীয় অসভ্যতা এবং যাবতীয় বৈষম্য দূর করে সমস্ত মানুষকে ইসলামিক তৌহিদের পথে নিয়ে আসবেন, আমরা এভাবে বিশ্বাস করি। আর আজকের এই দিনটি বড়দিন হিসেবে এবং ওনার জন্মদিন হিসেবে সমগ্র পৃথিবী এই দিনটিকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে, এবং আমরাও বাংলাদেশের জনগণ অত্যন্ত শ্রদ্ধার সাথে যীশু খ্রিস্ট এবং মা মেরি বা মরিয়াম আমাদের ভাষায় ওনাকে স্মরণ করি, ওনাদের প্রতি শ্রদ্ধা। এবং আজকে আমি খুব বেশি কথা বলতে চাইব না, এই জন্য যে রাত অনেক, এখন থেকে 1 ঘন্টা আগে বা কিছু আরও বেশি সময় বা কম সময় আগে খ্রিস্টমাস ডে শুরু হয়ে গেছে, এবং সেজন্যই ভাবলাম যে খ্রিস্টান ভাইদেরকে আমার বিবর্তন মিশনের চ্যানেলের মাধ্যমে হ্যাপি খ্রিস্টমাস ডেতে শ্রদ্ধা এবং সম্মান জানাই। তো এরপরও আমাদের রাজনৈতিক প্রসঙ্গকে কখনো এড়িয়ে যাওয়া যাবে না। সাম্প্রতিক যে সমস্ত ঘটনাগুলো ঘটে চলছে, আমি শুরুতেই আমার একটা আর্টিকেলে লিখেছিলাম যে 71-এর মতো আমাদের 24-এর অর্জন বিপ্লব ও অভ্যুত্থান ব্যর্থ হতে যাচ্ছে। আমাদের বিপ্লব ও অভ্যুত্থান কি জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে আতুড় গরু মারা গিয়েছে? এবং আমি আমার ইউটিউবে আমার ভিডিওতেও আমি কয়েকবার এ নিয়ে কথা বলেছি। এবং কারা আতুর ঘরে আমাদের 18 বছরের আমাদের আন্দোলনের গর্বে ধারণ করা 5ই আগস্টে যেই
সফল গণ অভ্যুত্থান বিপ্লবের জন্ম নেওয়া শিশুটি আতুর ঘরেই হাইজ্যাক হয়ে যাওয়ার যে ঘটনা, এটা আজকে সব জায়গায় সর্বত্র আলোচিত। প্রশ্নটা হচ্ছে, হাইজ্যাক করেছেন কে? হাইজ্যাককারীরা কি আগে থেকেই জানতো, অথবা হাইজ্যাককারীরাকেই কোনো একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে সামনে থেকে ছিলেন? কারণ এই জন্য বলছি যে সামনে থাকা যারা ছিলেন, এদের কোনো গায়ে আঘাত লাগেনি, এদের কোনো নির্যাতনের শিকার হতে হয়নি, এরা কখনো জেল জুলুম খাটেনি। প্রশ্নটা এখানেই। যেই মা 10 মাস 10 দিন একটা সন্তানকে তার গর্ভে ধারণ করেন, এই 10 মাসের কষ্ট যন্ত্রণা মা ছাড়া, গর্ভধারিণী ছাড়া পৃথিবীর অন্য কেউ বুঝবে না। এবং যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়, সেই তীব্র কষ্টের কথা কোনো মা ছাড়া এই পৃথিবীতে কেউ বুঝবে না। কাজেই মাই একমাত্র উপযুক্ত গার্ডিয়ান, উপযুক্ত মালিক, উপযুক্ত নার্স ওই সন্তানকে লালিত পালিত বর্ধিত করণে, আদর যত্ন ইত্যাদিতে। সন্তান প্রস্রাব করে দিয়ে প্রস্রাবের মধ্যে থাকবেন, ঠান্ডা লেগে যেতে পারে, এই জন্য মা সারা রাত ঘুমান না, সারা রাত জেগে বাচ্চাকে পাহারা দেন। এটি দাত্রী মায়ের পক্ষে সম্ভব নয়। যিনি কখনো সন্তান জন্ম দেন নাই তিনি এটা বুঝবেন না, এবং যিনি কখনো প্রসব বেদনা, গর্ভধারণ ইত্যাদি সম্পর্কে তার কোনো ধারণা নাই, তাদের কাছে সন্তানকে যদি লালন পালনের দায়িত্ব দেওয়া হয়, যা হবার ওই সন্তানের তাই হবে। ওই সন্তানকে বাঁচানো যাবে না, আর বাঁচাতে গেলেও সেটা পঙ্গু হয়ে যাবে, এবং সেই সন্তান যে কোনো মুহূর্তে মারাও যেতে পারে। আমাদের বিগত 18 বছর এই আধিপত্যবাদী কৃতদাসী পতিত গণহত্যাকারী এবং তার দোষরদেরকে চ্যালেঞ্জ করে, মোকাবিলা করে আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি, 18 বছরের 18 মিনিটও কখনো স্বস্তিতে ছিলাম না, টেনশনবিহীন ছিলাম না, আতঙ্কবিহীন ছিলাম না। সমগ্র জাতি। আর বিএনপি মানেই গণশত্রু। আওয়ামী লীগ এমন একটা অবস্থা তৈরি করেছিলেন, বিএনপি শুনলেই তাকে ধরতে হবে, তাকে অ্যারেস্ট করতে হবে, তাকে হত্যা করতে হবে, তাকে গুম করতে হবে, খুন করতে হবে। হাজার হাজার, লক্ষ লক্ষ মামলা, কোটি কোটি আসামি। সেদিকে আমি যাব না। যে কথাটা বলা দরকার, রাজনৈতিক মানে অনেক এখন দেখছি, যাক আমি এ নিয়ে আরেকদিন কথা বলার ইচ্ছা আছে, ব্যাপক বিস্তৃত। তো আমরা এখন কি দেখছি, বিপ্লব অভ্যুত্থান পরবর্তী সময় আমরা দেখতেছি যে এখানে অনেকগুলো মানে আমরা একটা তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টেরিয়ান অন্তর্বর্তীকালীন সরকার আমরা করেছি। দুর্ভাগ্যবশত এদের কারা কিভাবে এই জায়গাগুলোতে এনে বসিয়েছেন তারাই ভালো জানেন, উদ্দেশ্য লক্ষ্য তারাই ভালো জানেন। তবে জনগণ যে ভালোভাবে নিচ্ছে না, অথবা তারা নিজেরাও বিতর্ক মুক্ত হতে পারছেন না, অথবা আগে থেকেই তারা বিতর্কিত এবং ঐতিহাসিকভাবে আছেন মানে বিতর্কিত অনেকেই। এখনো একমাত্র প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের
ব্যক্তিত্ব এবং নেতৃত্বের প্রতি জনগণ এবং রাজনৈতিক দলগুলো আস্থা রাখছে। বাকিদের কারো প্রতি জনগণের আস্থার জায়গাটাও খুব একটা আছে বলে আমার মনে হয় না। তো এর মধ্যে আমরা দেখছি যে হ্যাঁ ঠিক আছে, এরা খারাপ ভালো যে যাই থাকুক, বিতর্কিত তর্কিত আমরা বহুবার বলতেছি এবং সারা দেশ বিদেশ থেকে বিভিন্ন মিডিয়াতে অনেকেরই পদত্যাগের দাবি উঠতেছেন, কিন্তু ওনারা কেন জানি চেয়ারের সাথে যেন ওনাদেরকে একই সাথে প্রেগ মেরে আটকিয়ে রেখেছে কেউ। লাজ লজ্জার বলাই নাই, যাই হোক সেই দিকে যাব না। যার যে কথা বলার যোগ্যতা নাই তিনি সেটা বলেন। হ্যাঁ, মানে একটা বাজে কিচ্ছাকাণ্ড। হ্যাঁ, এরপরও রাষ্ট্র এবং সরকার, তারা সরকার ক্ষমতার কেন্দ্রিকতা, সেন্ট্রালাইজেশন অফ দ্য পাওয়ার, এটা তো সরকারের কাছে থাকবে। কিন্তু আমরা এখন কি দেখছি? আমরা এখন দেখছি যে ক্ষমতার পাওয়ারের মানে অনেকগুলো পাওয়ার হাউস, অনেকগুলো পলিটিক্যাল পাওয়ার হাউস, মেনি টাইপস অফ পলিটিক্যাল পাওয়ার হাউস, মেনি কাইন্ডস অফ পলিটিক্যাল পাওয়ার হাউস। কোথাও নাবালক, কোথাও অনভিজ্ঞ সাবালক, কোথাও গণহত্যাকারিনীর যারা পদলেহন করত। এই যে পাওয়ার হাউসগুলো, এই পাওয়ার হাউসগুলোকে ডক্টর ইউনূস সাহেব কোনো সিদ্ধান্ত নিলে সেটা উনি ওনার মতো করে কার্যকর করতে পারছেন কিনা নাকি বাধাগ্রস্ত হচ্ছেন বা সঠিক তথ্য জানি না। তো উনি এ ব্যাপারে আরো আন্তরিক হবেন এবং সিরিয়াস না হলে অসুবিধা। এই পাওয়ার হাউসগুলা ওই পতিত হাসিনা আপনাদের মনে আছে যে কুইক রেন্টাল পাওয়ার সেন্টার ওপেন করেছিলেন, আর বর্তমানে চলছে পলিটিক্যাল কুইক পাওয়ার হাউস। জেনেও বলছে, না জেনেও বলছে, বলতেছে যে গণহত্যাকারীদের বিচার হওয়ার পর নির্বাচন। কি অদ্ভুত কথা! গণহত্যাকারীদের বিচার হতে 15 বছর 20 বছর লাগবে, তার মানে আপনারা কি বুঝতেছেন? নিজেরা বুঝেন কিছু? আমাদের সন্তান যারা, তোমরা নাবালক ভাই, সারা পৃথিবীর ইতিহাসে, সমগ্র পৃথিবীর ইতিহাসে সেই ধর্মীয় সভ্যতার যুগ থেকে শুরু করে হাজার হাজার বছর থেকে এই রেভলিউশন, অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, আন্দোলন সংগ্রামের হাজার হাজার ইতিহাস রয়েছে, হাজার হাজার ঘটনা রয়েছে। এবং এই কথা সত্য যে সমগ্র বিশ্বের যে সকল অঞ্চলে, যে সকল জায়গায় এইসব ঐতিহাসিক ঘটনাগুলো ঘটেছে, সেই সব জায়গাতেই ফ্রন্ট লাইনার ছিল তরুণরা, ছাত্ররা। কিন্তু পৃথিবীর ইতিহাসে এরকম কোনো নজির নেই যে ওই তরুণরাই আবার পাওয়ার হাউস খুলে বসেছে অথবা একেবারে মূল পাওয়ার সেন্টারে গিয়ে বসেছে। হ্যাঁ, অভ্যুত্থান পরবর্তী তরুণদের ভূমিকা হলো, সে যদি ছাত্র হয় তার ছাত্রত্বকে তার উদ্যয়নে ফিরে যাও, সে যদি পেশাদার হয় সেখানে যাও, এবং চোখ কান খোলা রেখে সংগঠিত থেকে প্রেশার গ্রুপ হিসাবে সেন্ট্রাল পাওয়ারকে, রাষ্ট্রযন্ত্রকে চেপে রেখে মৌলিক অধিকার, যাবতীয় দাবি, সংস্কার, গণতন্ত্র এগুলো সপক্ষে কাজ করানোর জন্য প্রেশার করা। বাংলাদেশ স্বাধীনতার পরও এটা হয়েছিল। যারা আন্দোলন করেছিল, যারা দেশ স্বাধীন করেছিল,
স্বাধীনতা সংগঠক যারা ছিলেন, বীর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে বীর মুক্তিযোদ্ধা, সামরিক বেসামরিক মুক্তিযোদ্ধা যারা ছিলেন, তারা কেউই পাওয়ার হাউস খুলে বসেন নাই। তারা কেউই সেন্ট্রালাইজেশন অব দ্য পাওয়ার সেখানেও গিয়ে কেউ বসেন নাই। বসতে পারতেন, বসেন নাই। আমরা এটা দেখেছি ৭৫-এর সময়ে যে আরেকটা বিপ্লব হলো, শেখ মুজিব খুনি শেখ মুজিবের পতনের পর, স্বৈরাচার শেখ মুজিবের পতনের পর খালেদ মোশাররফ, অতঃপর ছাত্র জনতা সিপাহীর সম্মিলিত যে সংগতি এবং বিপ্লব, সেখানেও আমরা একই জিনিসটা লক্ষ্য করেছি। ছাত্র নেতাদের মধ্যে কেউ গিয়ে পাওয়ার হাউস খোলান নাই অথবা সেন্ট্রাল পাওয়ারে সমর্পিত হন নাই। কিন্তু এবারে একটা ভয়ানক ব্যাপার দেখলাম, যেটা আমাদের আগামী দিনের আমাদের সন্তানদের জন্য আমাদের ভয় হচ্ছে। তারা পড়ালেখা ছেড়ে দিয়ে আন্দোলন করে 30 দিনে মন্ত্রী হয়ে যাবে, এই লোভে যদি পেয়ে বসে আমাদের সন্তানদেরকে, তাহলে তো এই জাতির ভবিষ্যৎ খুবই খারাপ। আচ্ছা, এদের সম্পর্কে আরেকদিন বলবো। তো এখন যেটা শুরু হয়েছে, এই যে আপনার এই এতগুলো পাওয়ার হাউসের কারণ কি? আবার আমাদের মধ্যেও অনেক বিভাজন সৃষ্টি হচ্ছে। সৃষ্টি হবে না কেন? বলতে গেলে অনেক কথা বলতে হয়। তো হ্যাঁ, ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছেন, আপনাদের বাক শক্তি, বাক অধিকারকে পূর্ণভাবে স্বাধীন দেওয়া হলো, আপনারা যা ইচ্ছা তাই বলুন। এখন এটা বলতে গিয়ে হয়েছে কি, গত 18 বছর আমরা বলতে পারতাম না। পতিত স্বৈরাচারের যারা পদলেহী এবং যারা উচ্ছিষ্ট ভোগীদার, তারা ছাড়া আর কেউ কোনো কথা বলতে পারতেন না। আর বাকি সমগ্র জাতি ভয়ে ভীত, প্রকম্পিত, আশঙ্কিত, এই বুঝি পুলিশ আসলো, এই বুঝি নিয়ে যাবে। এবং যারা সরকার বিরোধী আন্দোলন করতেন, বিশেষ করে বিএনপি ছাড়া তো আর বিএনপির সাথে কিছু ছোটখাটো সংগঠন ছিল, যাদের যতটুকু সামর্থ্য সে অনুযায়ী করেছে। কিন্তু বিএনপি যে আন্দোলন, যে ত্যাগ, এটা মানে আমরা যারা ছিলাম এবং একে অপরকে দেখেছি, আমরা ছাড়া অন্য কাউকে বোঝানো যাবে না এবং ব্যাপারটা বোঝানোর মতো নয়। এবং এই জুলাই বিপ্লব বা অভ্যুত্থান এর যখন এই আন্দোলনটা, যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন স্থিমিত হয়ে যাচ্ছে বা হয়ে গেছিল ম্রিয়মান, বাহির থেকে এক গ্রুপ প্রেস কনফারেন্স করে বলল সরকার তো অধিকাংশ মেনে নিছে, আর বাকিগুলো আমরা আলাপ করে, সরকার আমাদেরকে দাওয়াত দিয়েছে, আমরা আলাপ করে এই করব। আবার ডিবি হারুনের ওখান থেকে এক গ্রুপ জাতিকে যা বলেছে, আপনাদের খেয়াল আছে। এই সুযোগ মানে এই সময়টা ছিল খুব ক্রুশিয়াল। এই এই সময়টাতেই বাংলাদেশের রাজনীতির মূল ধারা কাজ করেছে। বিরোধী রাজনৈতিক দলগুলোর বা বিএনপির নেতৃত্বে সমস্ত রাজনৈতিক দলগুলোর একটা বিশাল অংশগ্রহণের ঘোষণা আসলো, যে ঘোষণা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দিয়েছিলেন। একদম রাতারাতি পাল্টে গেল চিত্র। যে সমস্ত ছাত্ররা
মোটামুটি পিছু হুটে বাসার দিকে যেতে শুরু করছিলেন, তারাও আবার ফিরে এসেছেন। আর যারা আজকে খুব বেশি বাড়াবাড়ি করতেছেন, তাদের থেকে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো। তারা যদি না নামতেন, এবং সেখানেও কাজ করেছেন একজন শিক্ষক, আমি এখানে উনি প্রচার বিমুখ মানুষ, উনি নিষেধ করেন ওনার নাম না বলতে। উনি বিশাল ভূমিকা রেখেছেন এবং আহ, ছাত্র জনতা, সর্বস্তরের মানুষ জনাব তারেক রহমানের ডাকে এই আন্দোলনে জীবনকে বাজি রেখে, জীবনকে উৎসর্গ করার যে মানে আপনার শপথ, সেই শপথে, ইমানদারিতে শপথে বলিয়ান হয়ে মাঠে নেমেছিলেন। যাই হোক, এখন হয়েছেটা কি, বাকশক্তি আমাদের এসেছে। তো বাকশক্তি আমাদের আসলো, এতদিন পরে আসলো, অতএব আমরা যা ইচ্ছে তাই বলবো। এবং বলতে গিয়ে কি বলছি, কাকে বলছি, কেন বলছি, কোথায় বলছি, এই কথার ফলাফল কি হবে, এইসব নর্মাল ম্যানার, এগুলো আমরা ভুলে যাচ্ছি। আমরা বাবাকে চেয়ার থেকে লাথি মেরে ফেলে দিচ্ছি, নিজে বসবো। এটাকে কি আপনি সিভিলাইজেশন বলবেন? হচ্ছেটা কি? এবং আপনি ঢাকার বিভিন্ন হোটেলগুলোতে যদি যান, আমি আমার এক বন্ধুর মাধ্যমে খবর পেয়েছি, ঢাকার বিভিন্ন যে সমস্ত ওই যে যেখানে আজে বাজে জিনিস খাওয়া দাওয়া হয়, ওইসব জায়গায় ম্যাক্সিমাম তরুণ, অল্প বয়স্ক, অপ্রাপ্তবয়স্ক, নাবালক ছাত্রদেরকে দেখা যায়। এটা তো আমাদের সন্তান। আমাদের সন্তান যদি সব এইভাবে বকে যায়, ধ্বংস হয়ে যায়, রাজনীতির নাম করে, আন্দোলনের নাম করে, আমরা অভিভাবক হিসেবে বসে থাকতে পারি না। আমাদের সন্তান, হ্যাঁ, আন্দোলন একটা টাইম ফ্রেম, টাইমটা শেষ হয়েছে, আমাদের সন্তানরা তাদের স্ব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠক্রমে ফিরে যাবেন, অধ্যয়নে ফিরে যাবেন, ক্লাসরুমে ফিরে যাবেন। কিন্তু আজকে শিক্ষক ছাত্রকে ভয় পায়, শিক্ষক ছাত্রর কাছে গিয়ে প্রমোশনে তদবির করেন, সচিব সামরিক বেসামরিক বিভিন্ন আমলা, মানে কি বলবো, মানে এরকম একটা নৈরাজ্যকর চিত্র সমস্ত সাবালকরা নাবালকদের কাছে ধর্ণা দিচ্ছে। নাবালকরা কোথাও যাচ্ছে, নাবালক বসে রাজার মতো করে কথা বলছে, এসপি ডিসি তার দুই পাশে দাঁড়িয়ে। না, আমরা কি চাই না আমাদের ছেলেরা নাবালকত্ব থেকে সাবালকে পৌঁছাবেন? আমরা তো এই জন্যই যুদ্ধ করছি, আমাদের বাচ্চাদেরকে মানুষ করার জন্য। কারণ আমরা আগামীকালকে চলে যাবো, আমাদের জায়গায় আমাদের বাচ্চারা আসবে, আমাদের সন্তানরা আসবে, এটাই একটা স্বাভাবিক বিষয়। কিন্তু যতক্ষণ না আমি মনে করছি আমার বাচ্চা উপযুক্ত হয়নি, আমার বাচ্চা এখনো পরিপক্ক হয়নি, অভিজ্ঞ হয়নি, ততক্ষণ পর্যন্ত তাকে আমি দায়িত্ব দেবো কেন? নর্মালি একটা ফল পাকতে সময় লাগে, এটা খাওয়ার জন্য উপযুক্ত হতে হবে, পাকতে হবে, তারপরে মানুষ খাবে। এই যে কাণ্ডজ্ঞানহীন কথা, ওদিন নাবালক হয়ে বসে থাকা এক উপদেষ্টা বলতেছে চাঁদাবাজি চলছে, এটা অস্বীকার করা যাবে না। চাঁদাবাজি আগে একদল করতো, ওই দল চলে গেছে, এখনো আরেক দল করতেছে। তিনি কাকে মিন করছেন? চাঁদাবাজি কারা করতেছে? বিএনপি নেতা তারেক রহমান একাধিকবার, বহুবার, প্রতিদিন
ঘোষণা দিচ্ছেন, মিটিংয়ে বক্তব্যে বলছেন, যেখানে চাঁদাবাজ, শুধু চাঁদাবাজ না, যেই কোনো রকম অন্যায় দুর্নীতি, জোর জবরদস্তি মানুষের উপরে অথবা মানুষকে কষ্ট দেয়া, মানুষকে পেইনফুল করা, যথাযথভাবে অভিযোগ আসলেই বহিষ্কার, শুধু বহিষ্কার নয়, গ্রেপ্তার, আইনের আওতায় নিয়ে যাওয়া। সেখানে আপনারা চাঁদাবাজদের খোঁজ করুন, এদেরকে ধরুন। যদি আপনারা প্রমাণ করতে পারেন এই চাঁদাবাজদের মধ্যে দলের পদবীধারী কোন নেতা আছে, আপনারা এভিডেন্স সহ, প্রমাণ সহ যদি আপনারা সামনে নিয়ে আসতে পারেন, তার বিরুদ্ধে আমাদের চেয়ারম্যানের, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ঘোষণাই আছে তাকে বহিষ্কার করার এবং আইনের আওতায় দিয়ে দেওয়ার। আপনারা ধরে দিন। আর আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছি। কিন্তু আপনি এই কথা বলে মানুষের মধ্যে সন্দেহের উৎপাদন করলেন। আপনি ছিলেন এক মন্ত্রণালয়ে, গেলেন আরেক মন্ত্রণালয়ে। ওই মন্ত্রণালয়ে গিয়ে আপনি আপনার বাইরে থাকা বন্ধুদেরকে উৎসাহিত করলেন এবং সেইভাবে তারা বলে উঠল আওয়ামী লীগের দোষরদেরকে নিয়ে নতুন দল। কি জঘন্য কথা, কি জঘন্য কথা। 30 দিন আপনারা, 30 দিনের, হ্যাঁ, ওই যে বলো না, কয়দিনের বৈরাগী বাতরি কয় অন্ন। তো যাই হোক, আপনারা অন্য বলতে থাকুন এবং বুঝবেন অনেকেই দল করেছে। ডক্টর কামাল সাহেবও দল করছিল, বিশ্বদলীয় জায়গায় দল করছিল। তারপরে সাম্প্রতিক সময়ে নামটা আর বললাম না আর কি, নুরু, তো করেন। কিন্তু বাপের গায়ে থাপ্পড় দিতে, বাপের গালে থাপ্পড় দিতে চিন্তা করবেন, এই বদ্ধ হয়ে কিন্তু বাঁচবেন না। তো যেটা বলতেছিলাম যে এই যে অতিরিক্ত বাক স্বাধীনতা আমরা প্রয়োগ করছি অবিবেচকের মতো। কেন এটা হঠাৎ করে হলো? এটা হঠাৎ হঠাৎ করে হওয়ার কারণটা হলো, আমি ছোট্ট একটা গল্প বলতেছি। এক গৃহস্থ তার ঘরে, ওই এলাকাতে প্রায় চোর চোর আছে, চুরি হয়। শেখ মুজিবের পিরিয়ড ছিল বোধ ওইটা। তো প্রায় চুরি হতো। তো ভদ্রলোক ওই চোরের ভয়ে, চোর যেন না আসে, বাতি বন্ধ করে যখন শুয়ে পড়তেন, তখনও তিনি ওই আপনার একটা শব্দ উচ্চারণ করতেন, কেরে, এই কেরে, কেরে। কেরে মানে হচ্ছে তুমি কে, এই জাতীয় শব্দ, একটা গ্রামীণ আঞ্চলিক কেরে। এখন ওই কেরে বলার অর্থ হলো, চোর যদি আশেপাশে থাকে ভাববে মালিক ঘুমিয়ে গেছে, এখানে চুরি করা যাবে না, সরে পড়তে হবে। যাক, চোর আসে প্রতিদিন, কেরের শব্দ শুনে চলে যায়। আর ওই গৃহস্থ মালিকের অভ্যাসে রূপান্তরিত হয়ে গেছে কেরে, কেরে। এখন তিনি অভ্যস্ত এই ঘুমের মধ্যেও একই কথা বলেন, কেরে, কেরে। চোর আজকে ভালো করে অবলোকন করলো এবং নিশ্চিত হলো এই লোক তো ঘুমের মধ্যে কেড়ে কেড়ে করতেছে, অতএব চুরি করা যায়। তো চোর ঘরে ঢুকলো, ঘরে ঢুকে
সে সিদ্ধান্ত নিল যে আগে তার কেরো বন্ধ করতে হবে, কারণ তার কেরোর আওয়াজ যদি অন্য কেউ জেগে তাকে ধরে ফেলে, তো কি করতে হবে? হাতের কাছে আর কিছুই পাইল না, পাশেই একটা ছাগল কাঁঠাল পাতা চিবুচ্ছে। এই কাঁঠাল পাতা চিবুচ্ছে, এই ছাগলের কাঁঠাল পাতা বেশ কিছু পাতা এনে, কাঁঠালের পাতা এনে ঘুমন্ত গৃহস্থের মুখের মধ্যে ভালোভাবে ঢুকিয়ে দিলেন। এতে তার কেড়ে বলাটা আওয়াজটা বন্ধ হয়ে গেল, বা কেড়েটা আর আওয়াজ হয়ে বেরোতে পারছিল না। চোর মনের আনন্দে চুরি করতে শুরু করলেন। ঠিক তখন ওই ছাগল কাঁঠাল পাতা শর্ট হওয়ায় সে তাকিয়ে তুকিয়ে, তারা তো গান বুঝে, তাদের খাদ্যের গান তারা ভালো বুঝে, এবং কাঁঠাল পাতা হচ্ছে ছাগলের জন্য নাকি মানুষের মতো বিরিয়ানির সমান গ্রান বোঝা যায়। তো ছাগল গ্রান বুঝে দেখলো যে তার গৃহস্থের মুখের মধ্যে কিছু কাঁঠাল পাতা। চোর যখন মনের আনন্দে চুরি করতেছিল, ছাগল গিয়ে তখন মালিকের মুখের কাঁঠাল পাতা কামড়িয়ে বের করে নিজে খেতে শুরু করে। এদিকে হঠাৎ করে ওই গৃহস্থের মুখ থেকে কাঁঠাল পাতা বাইর করার পর গৃহস্থ বলে আওয়াজ করতে শুরু করলো। কেন হলো? ওই যে কাঁঠাল পাতা দীর্ঘ সময় মুখ বন্ধ করে থাকা অবস্থায় সে যে একবার কেড়ে কেড়ে বলতো, ওই কেড়ে কেড়ে শব্দটা অনেকগুলো শত শত হাজার হাজার কেড়ে জমা হয়ে গেছে। এখন এগুলো একসঙ্গে যখন ছুটলো, তখন চোর মনে করলো না, লোক তো জেগে গেছে, সব জিনিসপত্র ফেলে দৌড়। আমি বক্তব্য শেষ করব। আজকে গত 18 বছর আমাদের মুখ বন্ধ ছিল। এখন আমরা বুঝে না বুঝে অনেকে ক্যার করে উঠছি। তো আপনারা যারা বেশি ক্যার করতেছেন, সতর্ক থাকবেন। রক্ত আপনারা দেন নাই, আপনাদের কোনো নিকটাত্মীয় দিয়েছে তাও বলতে পারবেন না, আমরা দিয়েছি। আমি নিজে ব্যক্তিগতভাবে 4 বার রাজপথে রক্ত দিয়েছি, এটা এভিডেন্স আছে, রাস্তায় আছে, সবার জানা আছে যারা চেনে। আমাদের সন্তানরা দিয়েছে। কাজেই আমাদের মুখে নতুন করে কাঁঠাল পাতা গুজিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, এর ফল ভালো হবে না। আমরা কিন্তু আবারও কার করে উঠতে পারি, সম্ভাবনা যথেষ্ট। আর একটা কথা বলতে চাই যে এই সরকারের মূলত কাজ কি? আন্দোলন সংগ্রাম অভ্যুত্থান কেন হয়? আবারও বলি, 1000 বছর 100 বছর ইতিহাস ওই একটাই। ম্যাক্সিমাম ক্ষেত্রেই জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে যখন কোনো সরকার বা রাষ্ট্রযন্ত্র যায়, তখনই তার বিরুদ্ধে জনগণ অভ্যুত্থান করেন। বিশেষ করে জনগণের ক্ষমতায়নের জন্য, গণতন্ত্রের জন্য, নির্বাচনের জন্য। এবং ইতিপূর্বে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ 70-এর নির্বাচনকে নিয়ে, আবার যুদ্ধ উত্তর যখন খুনি মুজিব, গণহত্যাকারী মুজিব যখন জনগণের গণতন্ত্র এবং নির্বাচন বন্ধ করে দিয়ে এক নেতার এক দেশ, ঠিক তখন ঘুরে ফিরে নির্বাচনের জন্য, বাকস্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য। 90-তে এসব 10 বছর নির্বাচন নিয়ে খেলেছে, নির্বাচন তো দেয়নি, এই নির্বাচনের জন্য, গণতন্ত্রের জন্য। 24-এ 18 বছরের সংগ্রামের ধারাবাহিকতায় যেটা আমরা করলাম, সেটাও নির্বাচনের জন্য, গণতন্ত্রের জন্য।
এখন সংস্কার সংস্কার আমাদের আপত্তি নেই। আর বিএনপি তো তারেক রহমান নিজে এককভাবে নয়, প্রায় 35টি রাজনৈতিক দলকে একসাথ করে সংস্কার কমিটি করে সুদীর্ঘ গবেষণা এবং সকল শ্রেণী পেশা গোত্র বর্ণ ধর্ম সুশীল সমাজ থেকে শুরু করে সকলের মতামত নিয়ে 31 দফা উপস্থাপন করেছেন। তিনি বলেন নাই যে এই 31 দফাই ফাইনাল, যদি আরো কোনো ভালো প্রস্তাব আসে সেটাও তিনি গ্রহণ করতে রাজি আছেন। আবার তিনি সংস্কার করতে চান জন আকাঙ্ক্ষা পূরণের জন্য, জনগণকে রাষ্ট্রীয় ক্ষমতার মালিক বানানোর জন্য, রাষ্ট্র ক্ষমতার অংশীদারিত্ব প্রদানের জন্য। সেটা কিভাবে? একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে অর্জিত। এবং তিনি এটা বলেন নাই যে বিএনপিকে আপনারা নির্বাচিত করুন। হ্যাঁ, বিএনপির কর্মীদেরকে বলছে আপনারা জনগণের নিকট যান, জনগণের সেবা করেন, সুখে দুঃখে পাশে দাঁড়ান, জনগণের সাথে থাকুন, জনগণের অনিষ্ট কেউ করলে সেটাকে প্রতিরোধ করুন। আর আপনারা কেউ যদি একই কাজ করেন তাকে দল থেকে বহিষ্কার করা হবে এবং আইনের আওতায় বিচার করা হবে। আর অন্যদিকে তিনি এ পর্যন্ত সস্তা জনপ্রিয়তা কুড়ানোর জন্য একটা কথা বলেন নাই। তিনি বারবার বলতেছেন ফ্যাসিজম বিরোধী, স্বৈরাচার বিরোধী, গণহত্যাকারী বিরোধী, আধিপত্যবাদ বিরোধী, সম্প্রসারণবাদ বিরোধী, আগ্রাসী শক্তির, কৃতদাসীর বিরুদ্ধে যারা যারা রাজপথে ছিলেন, যারা আন্দোলনে অংশগ্রহণ করছেন, নির্বাচনটা হওয়ার পর যারা যারা পার্টিসিপেশন করবেন, ফ্যাসিজম বিরোধী আন্দোলনে রাজপথে ছিলেন, এরকম সকল দলকে নিয়ে জাতীয় সরকার করবেন। তিনি বলেন নাই তিনি প্রধানমন্ত্রী হবেন, তিনি বলেন নাই একদলীয় সরকার করবেন, তিনি বলেন নাই, তিনি বলেছেন এই কথা, প্রধানমন্ত্রিত্ব আমার দরকার নাই, বিএনপিকে ক্ষমতায় নিয়েও আমার দরকার নাই, আমার কাজ হচ্ছে জনগণকে ক্ষমতায় নেয়া, জনগণের ক্ষমতা, জনগণের মালিকানা, রাষ্ট্রযন্ত্রের উপর জনগণের অংশীদারিত্ব, রাষ্ট্রীয় ক্ষমতায় জনগণের অংশীদারিত্ব কর্তৃত্ব প্রতিষ্ঠিত করাই হচ্ছে জনাব তারেক রহমানের বক্তব্য, জনাব তারেক রহমানের দর্শন, জনাব তারেক রহমানের আদেশ নির্দেশ ওনার দলীয় নেতাকর্মীদের প্রতি এবং সমর্থকদের প্রতিও। তো উনি একবারও বলেন নাই যে আমার দলকে ভোট দিন, আপনাদের সেবা করার সুযোগ দিন। খুব মজার বিষয়, উনি কি বলেছেন? উনি বলেছেন যে আপনারা নেতা, আপনারা কি চান জনগণ আপনাদেরকে জি হুজুর বলুক, স্যার বলুক? খবরদার, এই চিন্তা ভুলে যান। সময়ের দাবি বুঝুন, জনগণের আশা আকাঙ্ক্ষার সঙ্গে নিজকে সম্পৃক্ত করুন, জনগণের যে পারসেপশন সেটার সঙ্গে নিজকে অঙ্গীভূত করুন, আত্মীকরণ করুন, জনগণের আপদে বিপদে রোকে শোকে পাশে দাঁড়ান, সেবা করেন। আপনারা রাজনৈতিক নেতা কর্মী মানে জনগণের সেবক। ওই জায়গা থেকে আপনারা, দুঃখিত, ওই জায়গা থেকে আপনারা জনগণকে, জনগণের পাশে থাকেন, জনগণের সেবা করেন। জনগণ যদি মনে করেন আপনার সেবায়, আপনার আচার ব্যবহার কথাবার্তায় জনগণ সন্তুষ্ট এবং সেবা করার জন্য অনেকেই খাদেম হিসেবে আসবে, তাদের মধ্যে খাদেম হিসেবে, সেবক হিসেবে আপনার সেবা যদি উত্তম হয়, নিশ্চয়ই তিনি পরবর্তী কাজের জন্য আপনাকে ডাকবেন এবং সম্মানের সাথে। আপনি যদি সম্মান দেন জনগণকে, জনগণও আপনাকে সম্মান দেবে। অতএব আপনাকে জনগণ জি হুজুর বলবে, স্যার বলবে, ভুলে যান। জনগণকে জি হুজুর বলুন, জনগণকে স্যার বলুন, জনগণের পাশে যান। আর সরকার নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার গঠিত হবে তিনি পরিষ্কার বলে দিয়েছেন। সংস্কার প্রস্তাব তো আরো কয়েক বছর আগের দেয়া। এরপরও তিনি বলছেন যে
এই 31 দফার মধ্যে এটা লক হয়ে যায়নি। যদি আরো ভালো ভালো কোনো প্রস্তাব আসে দেশের জন্য, দেশের জনগণের জন্য, সেটার সাথে আমাদের কোনো দ্বিমত নাই, আমরা সেটাও অ্যাকসেপ্ট করব। আমরা সকলে মিলে আমরা অ্যাকসেপ্ট করব এবং সেই কাজগুলো করব, যে কাজগুলোতে জনগণকে প্রকৃত অর্থে একটা রাষ্ট্রের মালিকানা অংশীদারিত্ব দেয়া যায়। তিনি একবারও বলেন নাই বিএনপিকে ভোট দেন, বিএনপিকে ভোট দিতে হবে, বিএনপিকে ক্ষমতা যেতে হবে, দলীয়ভাবে বিএনপি সরকার গঠন করবে, একবারও বলেন না। তিনি বহুবার বলেছেন ফ্যাসিজম বিরোধী সকল রাজপথের আন্দোলনকারী শক্তি রাষ্ট্র ক্ষমতায় সরকারের অংশগ্রহণ করবেন, সম্মিলিত জাতীয় সরকারের মধ্য দিয়ে একটা দেশ রাষ্ট্র জাতি নির্মাণের, আগামী দিনের প্রজন্মান্তরের জন্য একটা শান্তিশীল স্থিতিশীল একটা মানবিক গণকল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো নির্মাণেই হচ্ছে তারেক রহমানের স্বপ্ন। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যা খুব হৃদয় বিদারক, জঘন্যতম, মর্মান্তিক সব আচরণ। কেউ একবার মাফ করে দেয়, আবার বলে বিচার করতে হবে, কেউ এইটা যার যেমন ইচ্ছা। তো মানে আর আরেকদিকে এই সুযোগে যারা আধিপত্যবাদীদের এজেন্ট ছিল, পেইড এজেন্ট ছিল, সুবিধাবাদী ছিল, তারা এই সুবিধা গ্রহণ করেছে, তারাই ঢুকে পড়েছে সরকারের মধ্যে, তারাই ঢুকে পড়েছে প্রশাসন যন্ত্রে রন্ধ্রে রন্ধ্রে, এবং আগে থেকেই ছিলেন। তো সরকারের যারা আছেন তাদের মধ্যে অনেকের অনেক দুর্বলতা আছেন, কারো হানি ট্যাপ, কারো নাবালকত্ব, কারো এটা কারো সেটা, কেউ আওয়ামী ঘরানার ম্যাক্সিমাম, কেউ রয়ের দালাল, কেউ ইন্ডিয়ার পারপাস সার্ভ করতে চান। শুরুতে কথাবার্তা শুরু করতে গেলে ফুসকে অনেক কথা বলে ফেলেন, সেখান থেকে আমরা বুঝে ফেলি, জনগণ বুঝে ফেলে। তো এখন আমরা সবাই এই দালালদের, গণদুষ্মনদেরকে আমরা করব, পাকড়াও করব, গ্রেপ্তার করব, বিচার করব। কার বিচার কে করবে? কার বিচার কে করবে? আপনি চোরকে ধরবেন, পাকড়াও করবেন, তো চোরগুলোকে তো আপনারা তো বিশেষ জায়গায় বসিয়ে রাখতেছেন। চোরগুলোকে তো পাকড়াও করেননি, বরং চোরগুলোকে আপনারা আশ্রয় দিয়ে, মেহমানদারি করে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন। আর বর্তমানে অবস্থাটা কি? ছোট্ট একটা গল্প মনে পড়ে গেল, এটা বলেই আমি শেষ করব। সেটা হচ্ছে গুলিস্তানে এক ছিনতাইকারী এক মহিলার চেন, গলার চেনে টান দিয়ে চুরি করে পালাচ্ছে। পিছন থেকে বেশ কিছু লোক চোর ধর বলে দৌড়াচ্ছে। তো যেই চোর কাজটা করেছে সেই চোর দৌড়াচ্ছে আর বলতেছে, এই চোর চোর চোর, এই চোর ধর। তো ওই চোরকে এখন ধরবে কে? সেও তো চোর বলে ধর বলে দৌড়াচ্ছে। তো মানে আমরা বাক শক্তি, ডক্টর ইউনূস সাহেব আমাদেরকে মুক্ত কণ্ঠে কথা বলতে বলেছেন, কিন্তু আমরা মুক্ত কণ্ঠে কথা বলতে পারছি না। আমরা এই মুহূর্তে আতঙ্কিত, আমরা আবারও আশঙ্কিত। গত 2 দিনে আমার নাম্বারে 2বার 2টা ফোন আসছে, একটা অস্ট্রিয়ান নাম্বার, একটা চিনি নেই, আর একটা বাংলাদেশি নাম্বার, 3টা নাম্বার। আর
আমার ওয়াইফের নাম্বারে ফোন আসছে। হুমকি না হলে কি হবে, মানে আমি বলতে পারতেছি না আর কি। খুব বিতবিব্বল। আপনারা দোয়া করবেন আমার জন্য। আমি মনে করেছি আজকে এশার নামাজের পরেও নাকি হ্যাঁ, এশার নামাজের আখ্যান দিয়ে ফোনটা আসছে। তো রাত বেশি হয়ে যাওয়ায় আমি আর বাইর হইনি, থানা যেতে চেয়েছিলাম। আর থানায় গেলে আসলে কার্যত আহ, তাদের অবস্থান, তারা কি ভীত, সন্ত্রস্ত, না বিরক্ত, বিব্রত, নাকি ইন্টেনশন, না সেবা, খারাপ ব্যবহারও না, ভালো ব্যবহারও না, মানে কেমন যেন বিচ্ছিন্ন মানুষের মতো তারা। তাদের মধ্যে এখনো, যাক, এই সব কিছু মিলিয়ে এখন আল্লাহর উপর ভরসা করা ছাড়া আর কোনো উপায় নেই। আমরা যারা একটু কথা বলি দেশের জনগণের পক্ষে, বা আমাদের জনগণের আশা আকাঙ্ক্ষার পক্ষে, বা একটু লেখালেখি করি, আমরা যারা আমাদের লেখালেখি করার কিছু অভ্যাস আছে রাজনীতির উপরে, এই মুহূর্তে আমরাই সবচেয়ে বড় টার্গেট। এবং বিশেষ করে বিগত 18 বছর তো ছিলামই, 24-এর এই শেষ মুহূর্তের শেষ আন্দোলনে আমি এবং আমার পরিবারের অংশগ্রহণ ছিল, এবং আমি প্রাণঘাতী হামলার মুখোমুখি হয়েছি। এখনও পুরো সুস্থ হইনি। যাই হোক, এই মুহূর্তে আসছে আবার হুমকি। তো খবর নিয়ে দেখলাম যে বিভিন্ন জায়গায় যারা সক্রিয় দলীয় কর্মী, রাজনৈতিক কর্মী এবং আন্দোলনে ছিলেন, তাদের অনেককেই হুমকি দিচ্ছে। সিটিং বাটপারি বেড়ে গেছে প্রচণ্ড রকম, চিন্তাই চুরি বেড়ে গেছে প্রচণ্ড রকম, আইন শৃঙ্খলার অবনতি, আমরা এগুলো বলা ঠিক হবে না। আরও ভালো করা দরকার, আরও ভালো করা দরকার। ভালো ভালো কথা বললে হবে না, ভালো করতে হবে। ক্ষমা চাইলে কাজ হবে না। হ্যাঁ, কাজ করতে হবে, কাজ করতে হবে। আপনারা যারা আছেন আমাদের এই মুহূর্তে যারা নিয়োজিত, আপনাদের অনেকের উপরে ভরসা করার মতো, আবার অনেকের ব্যাপারে বিতর্ক আছে, আমি সেদিকে যাবো না। আর সবাইকে নিয়ে বিতর্ক করার আমিই বেঁকে। তো কাজেই নিজের মায়ের জন্য আমরা যদি মাকে মায়ের মতো দেখি, এবং আমাদের ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে মাকে কোথায় স্থান দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই জায়গায় যদি আমরা মাকে স্থান দিয়ে থাকি, আল্লাহ কিন্তু নিজের মাতৃভূমিকেও মায়ের জায়গায় স্থান দিয়েছে। আপনার মায়ের এবং মাতৃভূমির কসম যদি আপনার মতো থাকে, শপথ যদি আপনার মতো থাকে, আনুগত্য যদি আপনার প্রতি থাকে, আল্লাহ কিন্তু তৌবার দরজা খোলা রেখেছেন। আসুন আমরা তৌবা করি, এবং আমরা আমাদের মায়ের প্রতি, আমাদের মাতৃভূমির প্রতি আনুগত্য পোষণ করে ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত মতলব, ব্যক্তিগত অথবা দেশি বিদেশি কোনো প্রভুর, কোনো সাম্রাজ্যবাদের, কোনো আধিপত্যবাদের, কোনো উপনিবেশবাদের আশ্রয়ে প্রশ্রয়ে আমরা যারা ছিলাম, আমরা যারা পেইড এজেন্ট, গুপ্তচর, আসুন আমাদের মায়ের দিকে তাকিয়ে আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করার জন্য, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, আমাদের সন্তানরা গুলিবিদ্ধ হয়ে তাজা প্রাণ ফুলের মতো ফুটে উঠে টকবগে ছাত্রগুলো মরে গিয়েছে, যে সমস্ত বাবা মায়ের সন্তানরা মরেছে, তাদের কান্না এখনো থামছে না। আমরা যারা ইনজুর হয়েছি, আমরা বুঝতেছি আমাদের বাচ্চাগুলোকে মানুষ করে তোলার জন্য আমরা যে আগামী দিনে পরিশ্রম করে তাদের জন্য কিছু করতে পারবো, সেই শারীরিক অবস্থা আমাদের নেই। আমি কোথাও নামও জমা দিই নাই। তো কাজেই আপনারা তওবা করুন, এবং সোর বলে নিজে সোর হয়ে পিছনে যারা তাড়া করতে তাদের মতো নিজেই আপনি সোর বলে যদি দৌড়ান, কে কাকে ধরবে? আসুন আমরা সোরের মুখ বন্ধ করে দিই,
আর পিছন থেকে দৌড়িয়ে আসল চোরকে খুঁজে বের করি, খুনিকে খুঁজে বের করি, ডাকাতকে খুঁজে বের করি, অর্থ পাচারকারীকে, গুম খুনকারীকে। আজকে এক গুম খুনের নায়ক পালিয়ে যেতে লাগছিলেন, আবার খবর পেলাম নাকি ধরা পড়েছে। আমি এখনো টিভি দেখার সুযোগ পাইনি। তো কাজেই আসুন আমরা প্রেমের প্রতি আন্তরিক হই। গতকালকে না কবে এক ভদ্রলোক বক্তব্য দিচ্ছেন, গত 18 বছর এসব লোক কি বলবো নিজের দলের নেতাদেরকে পাশে দিচ্ছেন, রাস্তায় বাইরে একটা মিছিল করে নাই, একটা মিটিং করে নাই, বড় কোনো আন্দোলন করেন নাই, সব ওই আধিপত্যবাদের হাতে, হ্যাঁ, ওই আধিপত্যবাদের হাতে মুখে কাঁঠাল পাতা দিয়ে। এখন বলেন সবচেয়ে বেশি আমাদের লোক অত্যাচারিত, আমাদের লোক সবচেয়ে বেশি হত্যা হয়েছে, আমাদের শেষ, আমাদের সব শেষ। তো যাই হোক, এই লোক বলল যে বাংলাদেশের রাষ্ট্রের দুইটা প্রধান শক্তি, একটা হচ্ছে সামরিক বাহিনী আর একটা হচ্ছে ওনারা। তো ওনাদেরকে আমরা সমালোচনা করতে চাই না। এছাড়া বাংলাদেশে তো বড় দাগে বলতে গেলে বিএনপি প্রধান রাজনৈতিক দল, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি স্বাধীনতার ঘোষক, একেবারে তিনি স্বাধীনতার মহান সংগঠকদেরও একজন। এটা সিরাজুল আলম খানের ভাষ্য অনুযায়ী শোনা কথা আমার। স্বাধীনতার সংগঠকদেরকে তিনি বিভিন্নভাবে উৎসাহিত করেছিলেন, বিভিন্নভাবে সুযোগ করে দিয়েছিলেন কাজ করার। সে নিয়ে আমি আর অন্য সময় বলবো। তো সেই যেই জিয়াউর রহমানের হাতে এই দেশটা স্বাধীন হয়েছিল হাত দিয়ে, এবং এই দল বিএনপি প্রতিষ্ঠিত, তার দলও দেশপ্রেমিক রাজনৈতিক দল নয়। শহীদ প্রেসিডেন্ট, স্বাধীনতার ঘোষক, এবং রণক্ষেত্রে বুক উঁচিয়ে সরাসরি শত্রু বাহিনীর সাথে যুদ্ধ করার মধ্য দিয়ে দেশকে স্বাধীন করেছে। ঘোষণা দিয়ে ক্ষান্ত হন নাই। তিনি বাংলাদেশের ক্ষমতা নেন নাই, জনগণ, সৈনিক, ছাত্র জনতা জোর করে, প্রেশার করে ওনার উপর রাষ্ট্রের দায়িত্ব চাপিয়ে দিয়েছেন। উনি এই যেই ভদ্রলোক বললো, আমি নামটাও নিতে চাই না, পাপ হবে, পাপাচারীর নাম মুখে নেয়া পাপ। দেশে রাজনৈতিক শক্তি, আপনার দেশপ্রেমিক শক্তি দুইটা, একটা ওরা আর একটা সেনাবাহিনী। সেনাবাহিনী আমাদের রাষ্ট্রের একটা ইনস্টিটিউশন, আমাদের প্রতিরক্ষা বাহিনী, এবং তাদেরকে তো রাজনীতির বক্তব্যে, রাজনীতির সঙ্গে, শক্তির সঙ্গে তো নিয়ে আসাটা, এটাও তো একটা বিজ্ঞ মানুষের, একটা শিক্ষিত মানুষের, একটা রাজনৈতিক ব্যক্তিত্বের মুখে আসা উচিত নয়। এটা অশোভন, অশালীন। শেষ পর্যন্ত এটাও শুনতে হলো। এই দুইটা শক্তি ছাড়া আর কোনো শক্তি নেই। 18 বছর, লক্ষ লক্ষ মামলা, কোটি কোটি আসামি, সমস্ত জেলখানাগুলো বরফুর। বাইরে আমরা কিছুদিন জেলে থাকলে, বাইরে আসলে আবার থাকতে হইতো পলাতক। বারবার রাস্তায় মার খাওয়া, বারবার রবার্ট বুলেট বিদ্ধ হওয়া, বারবার গ্যাস, কাঁদুনে গ্যাস থেকে শুরু করে বারবার অত্যাচারিত, নির্যাতিত, বাসায় এসে হামলা, ইলেকট্রনিক জিনিসপত্র থেকে শুরু করে বাচ্চাদের উপর পর্যন্ত, মহিলাদের উপর পর্যন্ত একের পর এক নির্যাতন করে গিয়েছেন। এবং অনেকেই বলেন, অনেকের থেকে শুনেছি যে তাদের ভাষায় যারা কথা বলছেন হিন্দি ভাষায়। তো আমাদের উপরে যখন এই অত্যাচারগুলো হয়, কোথায় ছিলেন দেশপ্রেমিকরা? দেশপ্রেমিকরা কোথায় ছিলেন?
আরে ভাই, আপনার কোনো এক জেলার আমিরের, আপনার দলের আমির ছিল, তার কোনো এক সন্তানকে আবিষ্ট করে আপনি যদি মনে করেন যে ক্ষমতা আপনি নিয়ে নেবেন, জনগণ আপনাকে ভোট দিয়ে দিবে, এত সহজ হয়ে গেল? এসব কথা বলে বিভ্রান্তি ছড়াবেন না, নিজের ওজন কমাবেন না, সস্তা হবেন না। যথেষ্ট সস্তা হয়েছেন। সস্তা জনপ্রিয়তার কুড়ানোর চেষ্টা যারা করবে, তারা সস্তা থেকে আরো সস্তা হবে, নিচে থেকে আরো নিচে নেমে যাবে, যেটা আপনাদের বেলায় বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম নয়, পাকিস্তানের ইতিহাসেও সর্বপ্রথম দিকে আপনাদের দল। আজ পর্যন্ত কি অবস্থা? যখন যেটা বললে জনগণ তালি দিবে, খুশি হবে, সেটা বলেন। আপনাদের ছেলেরা ছাত্রলীগের অভ্যন্তরে পদ পদবি নিয়ে অবস্থান করছেন, তার মানে বিএনপির উপর তখন যে হামলাগুলো হয়েছিল হেলমেট পরে, যে গুলিগুলো হয়েছিল, সেখানে আপনাদের এই হ্যাঁ আপনাদের এই আদর্শিক সন্তানরা ছিল, যারা এখন এসে বলতেছে আমার সাংগঠনিক পরিচয় এই, আমি অমুক, আমি সমন্বয়ক, আমি তমুক। যারা 3 মাস আগেও, 5 মাস আগেও, 6 মাস আগেও মুজিব কোট পড়তেন, শেখ মুজিবকে দেবতা বানাতেন, শেখ হাসিনাকে দেবী বানাতেন। তো এই যে সীমাহীন মুনাফিকি, সীমাহীন চরিত্রহীনতা, সীমাহীন বেয়াদপি, কাণ্ডজ্ঞানহীন, তারপরে যে একটা ছেলে, আমি ডক্টর ইউনূস স্যারের প্রতি এই কথাটা বললে ডক্টর ইউনূস স্যারের সম্মানে লাগবে। উনি তাকে পরিচয় করিয়ে দেয় সারা বিশ্বের দরবারে মাস্টার মাইন্ড। এই ছেলে, এই নাবালক ছেলে, সবকিছুরই একটা পরিপক্ক হতে সময় লাগে রে ভাই। আরে ভাই, আপনি করলেনটা কি? কাদেরকে বসাইলেন? বলতেছে যে ভারতের এই অঞ্চল নিয়ে তাদের অভিযান। ভাই, মাঝখানে একটা কথা আসছিল, চট্টগ্রাম ভারত দখল করতে যাচ্ছে। আমরা কি মানসিকভাবে প্রস্তুতি নিই নেই যে কোনো কিছুর মূল্যে আমরা যুদ্ধ করে হলেও, জীবন দিয়ে হলেও এটা ঠেকাবো? আমরা যদি এই প্রস্তুতি আমাদের চট্টগ্রামকে নিয়ে নিতে পারি, তাহলে আমি যখন এই কথা বলবো, একই কথা বলবো অন্য দেশের কোনো অঞ্চলকে নিয়ে, সে দেশের মানুষের মধ্যে কি এটা প্রতিক্রিয়া হবে না? সে দেশের সরকারের মধ্যে কি এটা প্রতিক্রিয়া হবে না? আমি ভারতকে ঘৃণা করি কি করি না এই প্রশ্ন এখন যাব না। ভারতকে আমরা ঘৃণা কখনোই করি নাই। ভারতের জনগণকে, হিন্দুকে কখনোই ঘৃণা করি নাই। আমরা হিন্দু মুসলিম একসাথে বেড়ে উঠেছি, বড় হয়েছি, খেলাধুলা করেছি। আমরা হিন্দুত্ব জঙ্গিবাদের, হিন্দুত্ব মৌলবাদীর, হিন্দুত্ববাদী আগ্রাসনের বিরোধিতা করি। এটা আমি যে কোনো ধর্মের বেলায় আমরা এটার বিরোধিতা করব। কিন্তু ভারতের সাথে আমাদের সম্পর্ক কি হবে? আমাদের রাজনৈতিক দলগুলো বা যারা সেখানে কাজ করবেন, যখন যখন যারা কাজ করবেন, জনগণের কাঙ্ক্ষিত চাহিদার প্রতি সম্মান দেখিয়ে তারা ঠিক করবেন তাদের কূটনৈতিক চিন্তা বেড়াজাল কি হবে। কিন্তু এটা যুদ্ধকে আহ্বান করা নিজের প্রতি, এটা কি? ডক্টর ইউনূস সরকার ব্যর্থ হলে তো এই দেশের, জনাব তারেক রহমান বলেছেন, ইউনূস সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, বারবার বলেছেন। আর আপনারা, আপনাকে যিনি এত বড় বড় মাস্টার মাইন্ড পরিচয় করে দিলেন, আপনি সক্রেটিস হয়ে গেলেন বা এরিস্টটল, প্লেটোর জায়গায় চলে গেলেন। আপনারা এই এত ইমিচিউর কথা আপনি বললেন, যার কারণে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ার সম্ভাবনা তৈরি হতে পারে। সাবধান করে দিলাম, এটা আপনার ব্যক্তিগত চিন্তা। যদি সরকারের চিন্তা হয়, তাহলে আমি সরকারকেও বলবো যে বড় অন্যায় করেছেন, এবং ডক্টর ইউনূস স্যারকে বলবো দ্রুত সময়ের মধ্যে
এই ছেলেগুলোকে, এই কাণ্ড জ্ঞানহীন ছেলেগুলোকে। তাদের যখন ম্যাচিউরিটি আসবে, তারা রাজনীতির মাঠে রাজনৈতিক পরীক্ষা দিয়ে পরিপক্ক হয়ে এই জায়গায় বসবে। এইভাবে তাদেরকে এখানে বসে তাদের জীবনটাকে ধ্বংস করেছেন। যারা করেছেন এই কাজটা, তারাই মূলত ফ্যাসিজমের দোষর, তারাই মূলত স্বৈরাচারের দোষর, তারাই মূলত আধিপত্যবাদের দোষর। আর প্রকারান্তরে ডক্টর ইউনূসের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে দিন দিন, এবং ওনার বাংলাদেশের জনগণের যে সম্মান ওনার প্রতি, সেটা তলানিতে গিয়ে পৌঁছতেছে। সমগ্র বিশ্ব তাকে সম্মান করে, আমরা যেন আমাদের দেশের এই সম্মানিত খ্যাতিবান লোকটাকে অসম্মানিত না করি, এবং আমরা সবাই যেন সোচ্চার হই। আর কিংস পার্টি হতে গেলেই ডক্টর ইউনূস স্যার চরমভাবে নাজায়েল হবেন, মানুষের কাছে অপমানিত হবেন, অশ্রদ্ধার পাত্র হবেন। হ্যাঁ, রাজনীতি করার অধিকার আছে, আপনারা মাঠে বসে রাজপথে থেকে রাজনীতি করেন। ক্ষমতায় থেকে ক্ষমতাকে ব্যবহার করে, সরকারকে ব্যবহার করে যখন আপনারা রাজনৈতিক দল গঠন করবেন, সেটাই কিংস পার্টি। আর কিংস পার্টি হওয়ার বাস্তব অভিজ্ঞতা ডক্টর ইউনূস স্যারের নিজেরই রয়েছে, ফেরদৌস আহমেদ কুরেশির রয়েছে, মান্নান ভূঁইয়ার রয়েছে, আরো অনেকের রয়েছে। শেষ পর্যন্ত ঘন্টা, আজকে এ পর্যন্ত সেই ঘন্টা বাজাবেন না। নিজেদের জীবনকে নিয়ে একটু ভাবুন। এত পণ্ডিত হওয়ার দরকার নেই। লেখাপড়া অনেক জানলেই যে আপনি পণ্ডিত হবেন তা কিন্তু নয়। বয়সের দীর্ঘদিন পথ পরিক্রমা, ব্যবহারিক জীবনে, প্র্যাকটিক্যাল জীবনে আপনার যে অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ হবে, সেটা সময়ের ব্যাপার। অসময়ে যে ফল খাওয়া যায় না, সেই ফল জনগণ খাবে না। একটা কথা বলে শেষ করব। আমাদের নোয়াখালীর, আমারই এলাকা, একটা হাই স্কুলের হেডমাস্টার। তো ওই স্কুল থেকে একটা ছেলে এসএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে ফার্স্ট হয়েছেন, স্ট্যান্ড করেছেন, ফার্স্ট স্ট্যান্ড করেছেন। তো ইন্টারেও একইভাবে ফার্স্ট স্ট্যান্ড করেছেন। যাক, যেটা বলতে চাইছিলাম যে সেটা হলো, ওই ছাত্র, স্ট্যান্ড করা ছাত্র, শিক্ষককে গিয়ে পা ধরে সর্বোচ্চ শ্রদ্ধা প্রদর্শন করার সময় শিক্ষক মাথায় হাত বুলিয়ে বলল, বাবা, তুমি কি মাইকেল মধুসূদন দত্তের লেখা পড়েছ? জি স্যার, পড়েছি। বুঝেছ? মেট্রিক পাস করার পর বুঝেছ? জি স্যার, বুঝেছি। এই ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হলেন। স্যার বেঁচে ছিলেন, স্যারের সঙ্গে দেখা করতে গেলেন। আজকেও স্যারকে যথারীতি কদমবুসি করে পায়ে সালাম দিয়ে উঠে দাঁড়াতেই স্যার মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞাসা করলেন, একই প্রশ্ন, বাবা, মধুসূদন পড়েছ? মাইকেল মধুসূদন পড়েছ? সেই মেধাবী ছেলে বলল, জি স্যার, পড়েছি। বুঝেছ? না স্যার, বুঝে। তো যেই ছেলে মেট্রিক স্ট্যান্ড করার পরে সব বুঝে গেছে, অনার্স মাস্টার্স পিএইচডি করার পরে স্যারের প্রশ্নের উত্তরে বলছেন, না স্যার, বুঝে। নাবালকরা আগে সাবালক হও, রাজনীতি শিখো, বুঝো, দেশকে ভালোবাসো,
ভণ্ড লোকদের আওতা থেকে নিজেদেরকে মুক্ত করো। বিশেষ উদ্দেশ্য হাসিলের চেষ্টা করা লোকদের আসর থেকে নিজেদেরকে রক্ষা করো। ক্ষমতা নয় জনতা, ক্ষমতা নয় রাজপথ। রাজপথে আসো, আমরা আমাদের জনগণের আকাঙ্ক্ষার সাথে, আমাদের সন্তানদের রক্তের সাথে যেন বেইমানি না করি। সকলকে ধন্যবাদ। আমাকে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা শুনছেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলের মঙ্গল করুন, আমাদের দেশের মঙ্গল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের সহায় হোক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।